নমস্কার, আমি অর্পিতা। নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। আমরা প্রথমে দেখে নেব রাজ্যে মহিলা কমিশনের প্রতিনিধিরা লেক গার্ডেনের গুলিবিদ্ধ যুবতীকে দেখতে এলেন। মেয়েটি ক্রিটিক্যাল কিন্তু স্টেবল, মানে এমন জায়গায় গুলিটা গেছে, কিডনির পেছন দিকে লেগেছে, কিডনিকে টাচ করেনি। আরও অনেক ক্রিটিক্যাল হতে পারতো, কিন্তু এখন অপারেট করার জায়গায় নেই, একটু সময় লাগবে। আমরা নিয়ে এসেছি রিপোর্ট, তো সেটাও দেখবো ভালো করে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছে মেয়েটি, কথাবার্তা বলছে, সেন্সও আছে, ফুল সেন্স। ওরাল এখনো হচ্ছে না খাবার। এই ট্রমাটাইজড বুঝলাম না আমি। না, অপারেট করতে হবে, অপারেট করার মতো সিচুয়েশন এখনো নেই। পরিবারের কেউ ছিল না। না না, এই অবস্থায় তো এটা ওকে জিজ্ঞেস করা যায় না, এখন তো অতটা কথা বলার অবস্থায় নেই ও। কেন সিচুয়েশন হলো তো আমরা জানতেই পারছি। ডক্টর বললেন যে ক্রিটিক্যাল কিন্তু স্টেবল, এটা অপারেট করার মতো জায়গায়। পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন? ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করবো কিনা এই মুহূর্তে ডিসাইডেড নয়। এখন ওরাও তো একটা সাংঘাতিক ট্রমার মধ্যে আছে, ছেলেটি তো আর নেই। আমাদের কনসার্ন তো উইমেন্স কমিশন থেকে আসছি, মানে মেয়েটির ব্যাপারটাই হওয়া উচিত। এই ব্যাপারে কথা বলার সময় নয়, মেয়েটি এখনও সাংঘাতিক একটা এর মধ্যে আছে, স্টেবল কিন্তু ক্রিটিক্যাল। এখন এটা কথা বলার সময় নয়, পরে আবার নিশ্চয়ই কথা হবে। আগে ওর অপারেশন হোক, ও আগে সুস্থ হোক, সেটা ডাক্তার বলতে পারছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত অপারেশনের সিচুয়েশন হচ্ছে ততক্ষণ অপারেট করতে গেলে অপারেশন টেবিলেই ব্লাড হতে পারে আর কি, যার ফলে ওরা ট্রিটমেন্ট করছে। যখন মনে হবে অপারেশন করতে পারবে করবে। কি রিপোর্ট দেবেন আজকে যা দেখলেন তার? এই যা বললাম। ওরা কি বিহারের বাসিন্দা? বিহারের বাসিন্দা নয়, বিহারে অরিজিনালি থাকে, মানে অরিজিনালি বিহারের, কিন্তু এখানে থাকে বজবজে কাজ করে, বোধহয় কোথাও জোট মিলে কাজ করে। লীনা গঙ্গোপাধ্যায়, চেয়ারপারসন উইমেন্স কমিশন। রাজভবনের বাইরে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অগ্নিমিত্রা পল। দেখুন, আসলে if there is a will, there is a way. ইচ্ছে থাকলে সবকিছু করা যায়, কিন্তু আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং তার আগেও বামফ্রন্টের সরকার বরাবর কাজটা না করে একটা পাকাল মাছের মতো নিজের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আগেও আমরা দেখেছি সবসময় কেন্দ্রের দোষ দেওয়া, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি, এই কথাটি আপনাদের মাধ্যমেই আসছে, যে কোনো বিল, পাবলিক লিঞ্চিং এর উপর কোনো বিল নাকি অনারেবল গভর্নর সই করেননি বলে, তাই জন্য নাকি এই সরকার স্টেপ নিতে পারছে না। আমি লাস্ট দুদিন ধরে আপনাদের উত্তর দিয়েছিলাম, আজকে এখানে এসে আমি অনারেবল গভর্নরকে জিজ্ঞেস করলাম যে এমন কি কোনো বিল আছে, এবং উনি বললেন যে সম্পূর্ণ অসত্য কথা, এমন কোনো বিল নেই, এবং যা বিল, কোনো একটা বিলও পেন্ডিং নেই যে আমার সই করা বাকি, এবং প্রত্যেকটা বিল গভর্নমেন্টের কাছে পড়ে রয়েছে, মানে সরকারের কাছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আজকে পাবলিক লিঞ্চিং এর ঘটনা হচ্ছে 15টা 16টা, সেটা তো শুধু আপনাদের দৌলতে আমাদের সামনে এসেছে, আরো কত হয়েছে তার কে জানে। সেই 16টা কেসে পুলিশ যাতে অ্যাকশন নেয়, সেইটা না করে কি করে অ্যাকশনটা না নেওয়া যায়, এই সরকার তাই দেখছে। অ্যাকশনটা নেবে কি করে বলুন? আজকে যারা মারধর করে, যারা লিঞ্চিং করছে, যারা ধর্ষণ করছে, 99% কেসে দেখা যাচ্ছে সে তৃণমূলের অ্যাক্টিভ কর্মী নয়তো সমর্থক। আর এই আমাদের রাজ্যে তো অর্ডার বলতে কিচ্ছু নেই। যে কোনো সময় আপনাদের বাড়ির কোনো মেয়ে রাস্তা দিয়ে হয়তো অফিস থেকে বাড়ি ফিরছে, তার দুপাট্টা টেনে খুলে দিতে পারে, তাকে বিবস্ত্র করতে পারে, তার ধর্ষণ বা গণধর্ষণ হতে পারে, তার শ্লীলতাহানি হতে পারে, যা কিছু হতে পারে। আপনি বড় লোক, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি টিএমসি করেন, আপনি বিজেপি করেন, কিছু ম্যাটার করে না। মহিলা হলেই হলো আপনার উপর অত্যাচার নেমে আসছে, কোনো সিকিউরিটি নেই, এবং তারপরে পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা। যে কারণে আজকে হামিদুর রহমানের মতো এমএলএ, আমি জানি না মুখ্যমন্ত্রী কাদেরকে টিকিট দেন, এমএলএ টিকিট, যে তারা বলেন যে এরকম তো আমাদের মুসলিম রাষ্ট্রে হয়েই থাকে, আর সেখানে আবার করে আঙুল দেখান সেই মহিলার প্রতি।
ঠিক তৃণমূল যেটা করে এসেছে। সুজেটের কেস, পার্কস্ট্রিটের ধর্ষণ কাণ্ডেও সুজেটের দিকে আঙুল তুলেছিলেন। হাঁসখালির 14 বছরের মেয়েটি, তার দিকেও মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন। সন্দেশখালীর মা বোনেদের ওপরেও আঙুল তুলেছেন। আর আজকে এই মেয়েদের ওপরেও আঙুল তোলা হচ্ছে যে তাদের চরিত্রের দোষ রয়েছে। সুতরাং মুসলিম রাষ্ট্রে হয়, তাই এখানেও একটু আধটু হচ্ছে আর কি। আমরা সত্যিই জানতাম না। হয়তো মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন তার ক্যাবিনেট মিনিস্টার্স এবং তার দলের সাথে, যে হয়তো আগামী দিনে খুব শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট বলা হবে। হয়তো এটাও হতে পারে যে শরিয়ত ল এখানে অ্যাপ্লাই করা হবে। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু এখনো জানি না। আমরা জানি ন্যায় সংহিতা আমাদের কেন্দ্র সরকার এনেছেন এবং সেখানে মহিলাদের উপর অত্যাচার বলুন বা মব লিঞ্চিং বলুন, সেটা হলে কিন্তু আগামী দিনে মানে ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে। এবং একজন এই রাজ্যের মহিলা হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে আমার একমাত্র আর্জি সাধারণ মানুষের কাছে যে হাতে আইন তুলে নেবেন না। হতে পারে, আমি বুঝতে পারি যে আমাদের বা আপনাদের বা সাধারণ মানুষের মমতা ব্যানার্জির সরকারের পুলিশের ওপর ভরসা নেই, এটা আমি জানি। কিন্তু তাও নিজের হাতে আইন তুলে এই যে 14-15টা কেস আমরা দেখলাম, গতকালে সকালে দেখেছি মা আর ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে, আজকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে। আচ্ছা, কোনো ব্যাপার নয়। এই বিষয়গুলো আমরা মহামহিম রাজ্যপালের কানে তুলেছি এবং আমরা আর্জি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে যেতে চাই। আপনি তার ব্যবস্থা করুন। কি বললেন রাজ্যপাল? রাজ্যপাল বলেছেন সম্পূর্ণভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি। এটা শুধু আপনাদের কথা নয়, আমি বহু জায়গায় গ্রাউন্ড লেভেলে নেমে আমি কাজ করি। কদিন আগেও আমি গেছিলাম শিলিগুড়িতে, বাগডোগরা, এবং সেখানে কুচবিহারের ভিক্টিমের সঙ্গে দেখা করেছি। এর আগে সন্দেশখালী গেছি। প্রতিটা জায়গাতেই মহিলাদের সাথে কথা বলে এবং সিচুয়েশনটা দেখে আমার মনে হয়েছে সত্যি পশ্চিমবঙ্গে নারী মহিলাদের কোনো রকম সুরক্ষা বা সম্মান নেই এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে সহমত। যা যা করা দরকার, যাতে আপনারা অনারেবল প্রেসিডেন্ট দেখা করবেন কিনা বলতে পারছি না, তবে আপনারা একটি আর্জি জানান, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। বহরমপুর থেকে অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা দেখে নেব। দেখুন, এই গ্রেপ্তারের পিছনে সব থেকে যদি বড় অবদান থাকে সেটা সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যমের লাগাতার সমালোচনা এই সরকারকে, পুলিশকে বাধ্য করেছে অপরাধীকে গ্রেপ্তার করতে। এবং সেই সুবাদে আপনারা দেখলেন যে অপরাধীদের সঙ্গে আজকের শাসক দলের যারা কেষ্ট বিষ্টু, তাদের ঘনিষ্ঠতা চাক্ষুষ প্রমাণ আপনারা পেলেন। এটাই বাংলার আসল চেহারা। সারা বাংলা জুড়ে এইভাবেই রাজনীতিবিদ, অপরাধী, পুলিশ, সরকার মিলেমিশে নির্বিচার সন্ত্রাস তারা করে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন, বোঝেন, শুনেন, কিন্তু কিছু করেন না। মাঝে মাঝে মনে হয় যে এত মানুষের সমালোচনা, এত সন্ত্রাস, এত চিৎকার, এত কান্না, এত অপমান, এগুলো কি তাকে স্পর্শ করে না? তার মনকে ভেদ করতে পারে না? তার অন্তরকে কি ভেদ করতে পারে না? তিনি তো অভেদ্য দেবীর ভূমিকায় বিচরণ করছেন। কোনো কিছুই তাকে স্পর্শ করে না, কোনো কিছুই তার মনকে, অন্তরকে ভেদ করতে পারে না। থাকবেই, তবে না তৃণমূল আছে সেখানটাই। রবীন্দ্র যে লেক গার্ডেন্সের কথা যেটা বলছেন, সেগুলো তো রবীন্দ্র সরোবর, সেগুলো এখন কি সন্ধ্যের পর সেখানে আর ভদ্রকরা যেতে পারে না। যান খোঁজ নিয়ে দেখুন, মদের ফোয়ারা উঠছে সেসব জায়গায়, যান খোঁজ নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের পার্ক সব বেদখল হয়ে গেছে। পার্ক আর পার্ক নেই, কোথাও নেই। সমস্ত কিছু তৃণমূলের দখলে থাকতে 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 তারা তাদের নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে। পার্ক তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে, ময়দান তার চরিত্র হারিয়ে ফেলছে, জমি তার চরিত্র হারিয়ে ফেলছে। কোথায় যাবেন? কবে বাংলার মানুষ এ বিষয়ে আরো বেশি
সচেতন হবেন, তাই সেই অপেক্ষায় আমরা আছি। দেখুন, সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে। পশ্চিমবঙ্গের তৃণমূল দলের যারা নেতা মস্তান তোলাবাজ, তাদের চাকরি নেই, বাকরি নেই, এ রাজ্যে তাদের রুটি রুজির কোনো ব্যবস্থা নেই, তাই দিদি খোলা হাতে ছেড়ে দিচ্ছে, যা কিছু আছে লুট করে খাও। এবং সারা বাংলা জুড়ে যেটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভূমি আধিকারিকগণ যারা, ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস, লুটের সেটা সব থেকে বড় ঘুঘুর বাসাতে রূপান্তরিত হয়েছে। আপনার জমি রাতারাতি সেখানটাই চরিত্র বদল করে স্বল্প দামের জমি বেশি দামি হয়ে যাচ্ছে। আপনার বসত বাড়ি জমি হাতছাড়া হয়ে যাচ্ছে, কৃষি জমি বাণিজ্যের জমিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে সম্পত্তি আপনার অজান্তে বেনামে চলে যাচ্ছে। বড় অদ্ভুত স্টাইল আছে সেখানটাই। মনে করুন আপনি দুর্বল, আপনার নামে ভূমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিয়েছেন, তার একটা পেপার তৈরি হয়ে গেল। ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরাফেরি করে আপনার জমি অপর কাউকে দিয়ে দিল। আপনি যখন জানতে পারলেন, তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না। সেই সময় সেই জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি মাফিয়া, তারা আপনার কাছে প্রস্তাব দেবে, জমি তো আপনি ফেরত পাবেন না, একটা দরদাম করে নিন, বেকার ঝামেলা করে লাভ নেই, আপনিও থাকবেন আমিও থাকবো। জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না, তাই যা পাওয়া যায় তাতেই আমাকে সম্মতন হলে আমার কিছু তো লাভ হবে। ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে, কৃষককে, গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর, আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর। সব থেকে বড় দুর্নীতি হচ্ছে চোখের বাইরে, সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সেই ভূমি রাজস্ব দপ্তর। ওইখান থেকেই আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, জমির চরিত্র, জমির মালিকানা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, জমির দাম সবকিছু পরিবর্তন হয়েছে ঠিক ওই জায়গাটা থেকে। পশ্চিমবঙ্গের ঘুঘুর ভাষা, দুর্নীতির ঘুঘুর ভাষার নাম ভূমি রাজস্ব দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব নেই, রাজস্ব আদায় করার জন্য জমির উপরে ছাড় দেওয়া তুলে দিয়ে তারা টার্গেট করে দিয়েছে, আমার এত টাকা চাই, আমার রেভিনিউ এত টাকা চাই। মদ, জমি, এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সব থেকে লোভনীয় এলাকা। পশ্চিমবঙ্গের শিল্প নেই, রুটি নেই, রুজি নেই, তৃণমূলের মস্তানরা খাবে কি? দিদি খুলে দিয়েছে দরজা। তাহলে বলুন, এটা যেটা সত্য সেটা বলেছে। শুধু শাসক দলের বিধায়ক নয়, এটা আমাদের পাশে বীরভূমের যিনি এমপি হয়েছেন তিনিও তো বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে যে সন্ত্রাস না করেও হয়, আমরা আগে সন্ত্রাস হতো তিনি বলে দিয়েছেন। অতএব এটা সবাই জানে, একটা কথা যেন ওপেন সিক্রেট, এগুলো সবাই জানে সবকিছু, এটা নতুন কিছু না। পশ্চিমবঙ্গের শাসক দল আর পশ্চিমবঙ্গের শাসক দলের সন্ত্রাস, এই দুটো শব্দ মিলেমিশে একাকার। শাসক আর সন্ত্রাস পশ্চিমবঙ্গে মিলেমিশে একাকার। বলো কি ভয়ঙ্কর অবস্থা। এটা বাংলার স্বাস্থ্য দপ্তর। এই বাংলায় যেখানে তুই যান না, প্রাইভেট ডাক্তারদের চেম্বারে যান, মানুষের খালি মিছিল দেখুন, ভিড় দেখুন আর মিছিল দেখুন। হাসপাতালগুলো পড়ে আছে, খালি দাঁড়িয়ে আছে, চিকিৎসা নেই, ওষুধ নেই, যন্ত্র নেই, ডাক্তার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলায় তারা সব ভিড় করছে প্রাইভেট ডাক্তারদের কাছে। নার্সিং হোম ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে গ্রামে গঞ্জে গজি উঠেছে ব্যাঙের ছাতার মতন।
সেখানে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সেগুলো আইন মেনে হচ্ছে কি হচ্ছে তা দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। এক ভয়ঙ্কর দুর্নীতি চলছে এই বাংলার প্রত্যেকটা দপ্তরে। রন্ধে রন্ধে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দল কিছু পারুক আর না পারুক, আজকে বাংলার রন্ধে রন্ধে তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে। জানি না এ বাংলার ভবিষ্যৎ কি। যে কেউ যদি মনে করে তার উপর প্রকৃতপক্ষে কোনো অন্যায় হয়েছে, সে করতেই পারে। সবকিছুর পিছনে কারণ আজ না হয় কাল জানা যাবে। সত্য কি মিথ্যা কি আমরা কেউ জানি না, বিচার করলে জানা যাবে। একটা মহিলা রাজভবন থেকে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছে সেটা বিচারকরা ভালো করে বুঝবে। এটা সত্য না অসত্য, বানানো না এটা ঘটনা, সবকিছু আমরা জানতে পারবো। এখন পর্যন্ত বিষয়টা ধোঁয়াশা। এবারে আমরা দেখে নেব সুকান্ত মজুমদার সল্ট লেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন। দেখুন, যখন চিত্রনাট্য দুর্বল হয় তখন এরকম দু ধরনের ভাষ্য বা দু ধরনের ডায়লগ চলে আসে। পুলিশের ডায়লগ আর সৌগত রায়ের ডায়লগ মিলছে না। আমরা তো দেখেছি এই ব্যক্তির সাথে, এই সিংহের সাথে সৌগতবাবু, মদন মিত্র, এদের সবার ছবি আছে। তো এই সিংহের রিং মাস্টারটা যে কে, সে তো সহজেই বোঝা যাচ্ছে কারা এই সিংহের রিং মাস্টার। সেই রিং মাস্টারের নির্দেশেই সিংহ খেলা দেখাচ্ছে। তাদের নিচে সরকারি হাসপাতালে ছানি অপারেশন হয়েছিল 20 জনের, তারা সবাই এক চোখ দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে। সরকারি চিকিৎসা কেন্দ্রের এই পরিষেবা কেন হবে? দেখুন, রাজ্য সরকারের সুপার স্পেশালিটি হসপিটাল মানে হচ্ছে নীল সাদা রঙের বিল্ডিং, এবং যেখানে রাজ্য সরকারেরই দূরদৃষ্টি নেই, দৃষ্টি নেই। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্ধ এবং বন্ধাত্ম হয়ে গেছে। তো মানুষের এই অবস্থা হবে, মানুষ সরকারি জায়গায় যাবে না। এরপরে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ও ধুয়ে ধুয়ে জল খেতে হবে, কাজের কাজ কিছু হবে না। বেসরকারিকরণ যেন আরও ভালো করে হয়, মানুষ যেন বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপর আরও বেশি করে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থায় এই কাজ হচ্ছে। রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে একটা নতুন মোড় নিয়েছে। একদিকে দেখা যাচ্ছে যে দুজন নির্বাচিত এমএলএ তারা শপথ নেবেন বলে এখনো পর্যন্ত ধর্ণা দিচ্ছেন। অন্যদিকে গভর্নর তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এই যে বারবার রাজ্যপাল কন্ট্রোভার্সি, বারবার সংঘাত, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি তো আগেই বলেছি, আমরা মনে করি এই ধরনের সংঘাত হওয়া উচিত নয়। রাজ্যপালের সাংবিধানিক পদ, সেই পদের সম্মান থাকা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত প্রতিনিধি, স্বাভাবিকভাবে তারও সম্মান থাকা উচিত। কিন্তু মনে রাখবেন, সম্মান যে দেয় সেই তিনিই সম্মান পান। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নীতিটা বুঝতে হবে। অন্যকে যে সম্মান দেয় না সে সম্মান পেতে পারে না। চারিদিকে খুন, রাহাজানি এবং লুটতরাজের ঘটনা, বিভিন্ন জায়গা থেকে ইলিগাল ওয়েপন্স রিকভার করা হচ্ছে। বারবার কেন এপিসেন্টার, ইলিগাল ওয়েপন্স এর এপিসেন্টার এটা হচ্ছে, কি বলবেন? অপরাধীদের এই যে হুমকি দেওয়া, সবসময় দেখা যাচ্ছে অপরাধীরা সব ক্ষেত্রেই খুনে, কখনো ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে। ভোটের লিটল বাহিনীরাই কি এটা করছে? দেখুন, যখন নবাবী আমল ছিল, সেই নবাবী আমলে বা সুলতানি আমলে সুলতান নবাবদের একটা ছিল হচ্ছে ফিক্স সেনাবাহিনী, আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো। যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো, বাকি রেস্ট অফ দ্য ইয়ার, বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো, তাদেরকে মাইনে দিত না আর কি। তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে। ভোটের বাহিনী যারা, অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে খেপ খেলার জন্য, ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য, তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে খেপ খেলে চলছে। ঘটনা যখন ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী স্পেসিফিক বলেছিলেন যে রাজ্যের যেখানে যেখানে ইলিগাল আর্মস রয়েছে পুলিশকে রিকভার করতে হবে। সেই ঘটনার বহু মাস কেটে গিয়েছে, 1 বছর হয়ে গেল, তারপরও এখনো পর্যন্ত রিকভারি চলছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, আপনাদের বড় অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে। মানে ধরতে হবে, মানে এখন ছেড়ে দাও, প্রচুর আর্মস জমা করো, ভোটের কাজে লাগবে। আপনারা বোঝেন না সেটা পুরোটা। উনি যেটা বলেন সেটা করেন না। গণপিটুনি রুখতে এবার রাজ্যের এসপিদের নির্দেশিকা দিলেন ডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। ভবানী ভবন থেকে ইমেল গেছে। এত দেরিতে রাজ্য প্রশাসনের টনক কেন লড়ল? দেখুন, আপনারা প্রথম গণপিটুনি থেকে আজ অবধি কতদিন হয়ে গেছে নিশ্চয়ই হিসেব করতে পারছেন। এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি, মানে এই রাজ্যের হোম মিনিস্ট্রি
কত সুন্দর চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী কত স্পিডে কাজ করছে, এবং এটাই সম্ভবত এগিয়ে বাংলার প্যারামিটার। এই প্যারামিটার দিয়ে আমরা এগিয়ে বাংলা বলি আর কি। শাসক দলের ছত্রছায়ায় বাংলায় কি গুন্ডারাজ বাড়ছে? বাড়ছে কি, পুরোটাই ভরে গেছে তো, গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা। আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা, গুন্ডা। সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করতো, তো সিপিএমের লোকেরা একটু শিক্ষিত ছিল, বুদ্ধিমান ছিল, প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু, তারা এদেরকে পেছনে রাখতো, সামনে আনতো না, নেতা করেনি। কিন্তু এখন দেখুন শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর, এরা নেতা হয়েছে মমতা ব্যানার্জির আমলে। এরা তো কি, এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা, এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। আপনারই আরেক কনসাস করার ব্যবস্থা করতে হবে, মানুষকে সচেতন করার ব্যবস্থা করতে হবে, মানুষ যেন তার অধিকারটা জানে। সে তো আমাদের পশ্চিমবঙ্গে কেন, গোটা দেশে এই ধরনের সমস্যা আছে, পশ্চিমবঙ্গে আরও বেশি আছে। মানুষকে ভোটের সময় গিয়ে বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে ভোট না দিলে। এটা আপনি গ্রামে গিয়ে শুনতে পাবেন যে কোনো জায়গায়, ওপেন সিক্রেট। যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাওয়া যায় তার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডারটা তৃণমূল কংগ্রেস কোনো নেতা তার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না, আমার আপনার ট্যাক্সের টাকায় দিচ্ছে। জমির রেজিস্ট্রি, বাড়ির রেজিস্ট্রি এই কিছুদিন আগে আবার বেড়েছে, আপনারা খবর পেয়েছেন কিনা। পেট্রোলের লিটার পিছু 1 টাকার উপরে সেস বাড়িয়ে দেওয়া হলো, প্রত্যেকটি এই ধরনের খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই আমার আপনার পকেটের টাকা থেকে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই যে সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেয় কারো, তবুও মানুষ ভয়ে ভয়ে ভোট দেয় না অনেক সময়। আজকে বাগদায় দেখা গেল একটি বিশেষ ঘটনা, তৃণমূলের এক এমএলএ নারায়ণ গোস্বামী তিনি এলাকায় গিয়ে একদম প্রকাশ্যে বললেন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ আসছে, অভিযুক্তরা 24 ঘন্টার মধ্যে জায়গা খালি না করলে আমি কিন্তু মাঠে নামতে বাধ্য হব। এটা কি ইমেজ বিল্ডার? দেখুন, এখন ইমেজ বিল্ড আপ করার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু ইমেজটা বিল্ড আপ করার জন্য যাকে পাঠানো হয়েছে তারই তো ইমেজ সব থেকে বেশি কালিমালিপ্ত। তার বিরুদ্ধে তো গরু পাচার থেকে শুরু করে এমন কোনো অভিযোগ নেই যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ, মানে মানুষ অভিযোগ করেনি। মানুষ বলছে, আমরা বলছি না, মানুষ বলছে তার বিরুদ্ধে গরু পাচার থেকে শুরু করে সব ধরনের অভিযোগ আছে। গলার সোনার চেনটা দেখলে আরও ভালো বোঝা যায় কী কী করেছেন উনি। ব্যারাকপুর এক যুবককে বেধড়ক মারধর, তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, আমাদের ব্যারাকপুরে এবার পোস্টপোল ভায়োলেন্স অত্যন্ত বেশি সংখ্যায় হয়েছে। আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে গতকালই আমাদের এক মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারা হয়েছে, তাকে অকথ্য গালিগালাজ করা হয়েছে। এই ধরনের ঘটনা বারবার ব্যারাকপুরে ঘটছে। ব্যারাকপুরের কমিশনারেট নির্বিকার। আমি কমিশনারেটের যিনি মাথায় আছেন তাকে অনুরোধ করব যে উনি যেন উপযুক্ত ব্যবস্থা নেন, এবং বিশেষ করে ওখানে যিনি সাংসদ জিতেছেন, যিনি তো অভিনয় করেন, তিনি তো বুদ্ধিজীবী গোছের হয়, অভিনয় করলে পশ্চিমবঙ্গে সবাই বুদ্ধিজীবী হয়ে যায়। তো তার মতো একজন বুদ্ধিজীবী সাংসদ থাকতে এই ধরনের সন্ত্রাস হচ্ছে। একবার তো উনি দিল্লি যাচ্ছেন, তো একটু লজ্জা তো হওয়া উচিত। অন্যান্য রাজ্যগুলো তো দেখতে পান দিল্লি থেকে আরও ভালো করে, সেখানে তো কোনো সন্ত্রাস হয় না। কোথাও বিজেপি জিতেছে, কোথাও কংগ্রেস জিতেছে, কংগ্রেস জিতলেও তো সন্ত্রাস হয় না, কেন বাংলায় সন্ত্রাস হবে? আজকে মুখ্যমন্ত্রী বাংলার সুশীল সমাজের সঙ্গে মিট করলেন, চিকিৎসা থেকে শুরু করে অনেকে গেছেন, বাংলার দৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে বলছে। আপনার কোনো মত এই রকম আবহাওয়া যেখানে পোস্টপোল ভায়োলেন্স চলছে? না, সুশীল সমাজ বলে কেউ নেই, ওখানে সবাই অনুপ্রেরণার সময় আছে, এবং যারা অনুপ্রেরণা পেয়েছেন তাদেরকে একটু আমি অনুরোধ করব যে কুচবিহারের সেই মহিলার ছবিটা একবার দেখবেন, না থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। সেই ছবি দেখে কি আপনাদের লজ্জা হয়? বা চোপড়ার সেই কাপল যাদেরকে পেটানো হচ্ছিল তাদের ভিডিওটা দেখেছেন, দেখলে কি একটু লজ্জা শরম হয়? নাকি ওগুলো সব বিক্রি করে দিয়ে এসছেন কালীঘাটে? যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আগামীকাল থেকে বিধানসভা অধিবেশন, বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে, এবং স্পিকার আজকে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা অধিবেশনেই শপথ বাক্য পাঠ করানোর একটা অধিকার রয়েছে। দেখুন, বিমানবাবু কবে অধিবেশন ডাকবেন না ডাকবেন তার ব্যাপার, এবং পশ্চিমবঙ্গে তো ওগুলো কেউ ধারণা নিয়মে যখন ইচ্ছে ডাকেন। আমি মাননীয় বিমানবাবুকে শুধু এটুকুই অনুরোধ করব, দেখুন লোকসভা সহিত বিভিন্ন বিধানসভাতে আপনার বিধানসভার যে কার্যবিবরণী তার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা আছে, আপনি করুন, মানুষ দেখুক বিধানসভার ভেতরে কি হয়। আপনি স্পিকার, আপনিও তো লোককে দেখাতে চাইবেন যে লোকসভার ভেতরে কি হয়, যেরকম জনগণ দেখতে পায়। আমি ছোটোবেলা থেকে স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি,
তো সেরকম আপনারাও বিধানসভাতে দেখানোর ব্যবস্থা করুন, আমরা দেখি বিধানসভাটা কেমনভাবে চলে, কেমনভাবে চালান আপনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শেষ কর। ত্রৈমাসিক তদন্ত শুরু করলো ইডি। প্রশ্ন হচ্ছে, এই তদন্ত এতদিন করতো সিবিআই। কর্তৃপক্ষের দাবি যে বেআইনি আর্থিক লেনদেনের অংশ নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। প্রাথমিক নিয়োগ, বেমারে কেলেঙ্কারি, দুখানা এজেন্সি। দেখুন, কোর্টের রায়ে সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই যে তদন্ত করে সেই তদন্তের একটা বাউন্ডারি আছে, একটা সীমারেখা আছে। এবার এক্ষেত্রে তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে তৃণমূল আমলে যাদের চাকরি হয়েছে সেই চাকরি দেওয়ার পেছনে বড় অর্থের লেনদেন আছে, ইংরেজিতে যাকে মানি ট্রেল বলে। এবং এই মানি ট্রেলের তদন্ত করার যে ম্যান্ডেট বলুন বা তার স্পেশালাইজেশন বলুন, অর্থাৎ কুশলতা, সেগুলো সব ইডির কাছে আছে। তো স্বাভাবিকভাবে যেখানেই যে দুর্নীতিতে বা দুর্নীতির তদন্তে মানি ট্রেলের মতো ঘটনা থাকবে, সেই ঘটনা ইডি তার যে পরিকাঠামোগত যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে তার তদন্ত করতে তারা সেটাতে সক্ষম। স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে, কারা পয়সা খেয়েছে এবার আস্তে আস্তে ধরা পড়বে। আর গত রাজ্যসভার ভাষণে যখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের প্রত্যুত্তর দিচ্ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছিলেন, তাতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার খোলা ছুট দেওয়া আছে, যারা চোর তাদের বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবস্থা নেবে, 240 হলেও ব্যবস্থা নেবে, 303 হলেও ব্যবস্থা নেবে। না, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী এলে 100% গুন্ডামি করা যায় না, একটা পার্সেন্টেজ অফ গুন্ডামি তাও হয়, তাদের উপস্থিতিতেই হয়। এবার ভোটে হয়েছে, সেটা আমরা দেখেছি, আমি নিজে ভুক্তভোগিতা। তো নতুন তো কিছু নয় এটা, কিন্তু পঞ্চায়েত ভোটে যদি ভোট হয় তাহলে পরে তো তৃণমূল কংগ্রেসের সিট থাকবে না, তো সেই জন্য কোর্টে যেতে হয়। পঞ্চায়েত ভোটে আরও লড়াইটা জোরদার হয়, আমাদের লোকেরা আরও জোরদার লড়াই করার চেষ্টা করে। তো সাধারণত সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসার কথা হলে পরে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা চলে যায় তারা সুপ্রিম কোর্টে। সেটা আবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসেরই 2 নেতার বক্তব্যে। ভূপতিনগরের ঘটনায় দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা আবার প্রশ্নের মুখে। অভিযুক্তরা শাসক দলের বললেই হয়তো চার্জশিটে তাদের নাম ছিল না বলে ধরে নেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, বোমা বিস্ফোরণের ঘটনা, সেখানেও শাসক দল বলে চার্জশিটে নাম রাখবে না পুলিশ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের প্রশাসন যে জায়গায় গেছে এটা কেউ ভাবতে পারে না, অন্য কোনো রাজ্যে এটা সম্ভব না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্য যে প্রশাসনের অংশটা থাকে, যারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে, আইন শৃঙ্খলার পার্ট একটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের বাকি পার্টটা, সব জায়গাতে একই অবস্থা। আজ আমি 3 মাস, আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের, 3 মাস আগে, ভোটের আগে আমি 3 কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় 11টি স্কুলে আমি এআই ল্যাব বানাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাব বানাবো। এখনও পর্যন্ত এনওসি পাইনি। এবং আমাকে যারা ওয়াকিবহাল মহল থেকে জানানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এনওসি যেন না দেওয়া হয়। এই হচ্ছে প্রশাসন, মানে রাজ্যের কাজে লাগবে, রাজ্যের 11টি স্কুলে এআই ল্যাব হবে, তার জন্য বাধা, কোনোভাবে যেন কাজ করা না হয়। আপনি কাজ ছেড়ে দিন, তোলাবাজি করুন, বোমা ফাটান, এখানে গিয়ে জামাত করুন, পারলে পিএফআই এর সংগঠন খুলুন, মমতা ব্যানার্জি আপনাকে বঙ্গরত্ন দিয়ে দেবে। রাজ্য জুড়ে সালিশি সভার নামে যে অত্যাচার নির্যাতন চলছে, তা কি গণতন্ত্র লুট? দেখুন, নতুন ন্যায় সংহিতা চালু হচ্ছে ভারতবর্ষে, চালু হয়ে গেছে বলা ভালো। সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মহিলাদের উপরে এবং অন্যান্যদের উপরে অত্যাচার, আর যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা, এবং তৃণমূল বুঝতে পেরেছে এটা হয়তো বুমেরাং হতে পারে। আমার কাছে মেসেজ আছে তৃণমূলের গ্রুপে, চোপড়ার গ্রুপে, সেখানকার ব্লক সভাপতি তিনি নির্দেশ দিচ্ছেন এই ভিডিওকে যেন আর শেয়ার বা লাইক না করা হয়। আমার কাছে যে প্রমাণ আছে, আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি আমি। তো এইভাবেই তো চলছে রাজ্যটা। অর্থাৎ যা এই ধরনের মাল মেটেরিয়াল আছে এদেরকে ভোটের কাজে ব্যবহার করো, আর তারপরে কার্পেট দিয়ে চেপে দাও। আর কার্পেটের রংটা হচ্ছে সবুজ, দিদির কোম্পানির কার্পেট। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য বলেছেন, আমি আর 2 বছর বাঁচবো, আমাকে ছেড়ে দিন,
আমি তো সহযোগিতা করছি। আদালত ইডির কাছে জানতে চেয়েছে যে মানিক ভট্টাচার্যকে আর আটকে রাখা। কি বলবেন? দেখুন, উনি 2 বছর বাঁচবেন না 5 বছর বাঁচবেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা জ্যোতিষী হলে বলতে পারবে। তো ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির সাথে যারা আসল মাথা, সেই মাথাগুলোর নাম উনি বলে দিন। দেখুন, উনি একা একা এত চাকরি বিক্রি করেছেন, সেই ওয়াকাত ওনার নেই, বা সেই মনের জোরও নেই, ওনার ধরে দুটো মাথাও নেই। তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে, সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, এই ফর্মুলাতে হয়েছে। তো সেই সবাইয়ের বাদবাকিদের নামটা তো বলতে হবে। উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে, সেটা করলে তো হবে না। দেখুন, রাজনীতিতে তো সৌজন্য থাকা উচিত। মুকুলবাবু অসুস্থ হলে সৌমিত্র যদি গিয়ে দেখা করে থাকে, আমি মনে করি না এর মধ্যে কোনো খারাপ বিষয় আছে, দেখা করুক। এবার এটা ঠিকই, সৌমিত্র খান যখন আমাদের পার্টিতে এসেছিলেন সে সময় মুকুলদা নেতৃত্বে অনেক কাজ করেছিলেন, মুকুলদার প্রতি শ্রদ্ধা থাকতে পারে। আমিও ব্যক্তিগতভাবে মুকুল রায়ের দ্রুত সুস্থতা কামনা করব এবং আশা করব যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বিজেপি নেতা হিসেবে দেখতে যাওয়াটা কিভাবে দেখছেন? মানে মুকুল রায়কে বিজেপি নেতা হিসেবে এখনো দেখছেন বিজেপির সাংসদ সৌমিত্র খান? সেই বিষয়ে আমি কথা বলবো, উনি কী হিসেবে ওনাকে বিজেপি নেতা, হয়তো বা উনি যে সময় কাজ করেছিলেন বা বিজেপিতে কাজ করেছিলেন সেই সময়টাকে মনে করে বলেছেন। আচ্ছা, উপনির্বাচন মিটতেই আন্দোলনের শেষ করো ভাই। মাত্রা শক্ত করছে বিজেপি। কলকাতা জুড়ে বিক্ষোভ আন্দোলন, সিএসসি অভিযান। দেখুন, সিএসসি বিল বানানোর একটু যুক্ত করি, আপনারা কি পুরো যারা ভোটার রয়েছেন, যেহেতু আপনাদের পুরসভার গোটা এলাকা জুড়ে এবার লোকসভা নির্বাচনের ফল ভালো হয়েছে, পুরো ভোটারদের মন পেতে এই উদ্যোগ? দেখুন, কলকাতা পৌরসভা এলাকায় বিশেষ করে 21-এর তুলনায় এবং 19-এর তুলনায় অনেক বেশি ভোট বৃদ্ধি হয়েছে বিজেপির। প্রায় 46টি ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাতে পেরেছি এই কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায়, কলকাতা মিউনিসিপ্যালিটিতে। তো স্বাভাবিকভাবে আমরা আশাবাদী, কিন্তু দেখুন রাজনীতি একতরফ। যেভাবে সিইএসসি বিদ্যুতের বিল বাড়িয়ে চুপিসারে, তার সাথে WBSEDCL খুব পেছনে নেই, তারাও একইভাবে চলছে। যেভাবে মানুষকে লোটা হচ্ছে, এই সিএসসির মালিক যারা, তারাই রাজস্থানে বিদ্যুৎ সরবরাহ করে, রাজস্থানে ইউনিট প্রতি দাম অনেক কম। তো আপনারা কার পকেটে কত পয়সা দেবেন? তৃণমূল কংগ্রেসের কোন নেতা বড়লোক হবে, কোন নেতার ছেলে মেয়ের বিয়েতে তখনকার ড্রোন এসেছিল, প্রথম ড্রোন দিয়ে শুটিং হবে, তো তার জন্য তো বাংলার লোক ভুক্তভোগী হবে এটা হতে পারে না, বা কলকাতার লোক ভুক্তভোগী হতে পারে না। সেজন্য আমরা সিএসসি অভিযানের কথা চিন্তাভাবনা করছি। ডেট যেহেতু উপনির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে ডেট নিয়ে আমরা কোনো ফাইনালাইজ করিনি। আমি নিজে সেই ঘেরাওয়ের অবস্থান কর্মসূচিতে থাকবো। শেষ লাস্ট বর্ষা নামতেই রাজ্য জুড়ে ভয়ানক আকার নিয়েছে ডেঙ্গি, এবং সেখানে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে ডেঙ্গি নিয়ে নানান উদ্যোগ নিয়েছে রাজ্য, কিন্তু কি ফল হচ্ছে না জানি। 20,90,00,000 টাকা মঞ্জুর করেছে ইতিমধ্যেই রাজ্য। দেখুন, প্রতি বছর দুর্গাপুজো যেরকম আসে সেরকম ডেঙ্গিও আসে পশ্চিমবঙ্গে, এটা নতুন কিছু নয়। এবং দুর্গাপুজো এলে পরে যেমন মানুষের মনে আনন্দ হয়, উচ্ছ্বাস হয়, সেরকম ডেঙ্গি হলেও তৃণমূল নেতাদের মনে খুব আনন্দ হয়, উচ্ছ্বাস হয়। 20 কোটি টাকা পাওয়া যাবে, এই লুট করে খাওয়া যাবে। সেই বাংলা সিনেমার চিত্রের মতো হয়তো আমরা দেখব ব্লিচিং পাউডার মুরগিতে খেয়ে নিয়েছে, আমরা বাংলা সিনেমায় দেখেছি। তো সেরকমই ঘটনা ঘটবে আগামী দিনে, আপনারাও থাকুন তৈরি। শেষ প্রশ্ন, সিপিএম এর ভোট পর্যালোচনা বৈঠকে তারা বলছেন মানুষের কাছে যান এবং কেন এই খারাপ ফলাফল সেটা তাদের কাছ থেকেই জানলাম, এমনকি তারা ইমেল আইডি পর্যন্ত বের করেছে। কোথাও গিয়ে কি মানুষের মন থেকে সিপিএম মুছে গেছে এই ধারণা? সিপিএম কোন ইমেল আইডি ফিমেল আইডি কোনো কিছু খুলে কোনো লাভ হবে না। সিপিএম এর এখন কাজ হচ্ছে শুধু ভোট কাটো আর তৃণমূলকে জেতাও। তৃণমূলের সাথে সিপিএম এর একটি ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং আছে, পরিষ্কার হয়ে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে। বিজেপি 38.7%-এর উপরে ভোট পেয়ে তার ফিক্সড ভোট ব্যাংকে ধরে রেখেছে। এবার তৃণমূল কংগ্রেসের সিট অনেক কম হতো, শুধুমাত্র সিপিএমের 10-12টি সিটে ভোট কাটার জন্য বিজেপির রেজাল্টটা তুলনামূলকভাবে সিটের দিক থেকে খারাপ হয়েছে। কিন্তু আমরা খুব বেশি ভোটে পিছিয়ে নেই। বিজেপি 2,33,00,000 বেশি ভোট পেয়েছে, তার থেকে 40-45 হাজার বেশি ভোট, 45 লাখ বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই 45 লাখের ভোটের মধ্যে তো 10-12 লাখ ভোট তো ছাপ্পা মারা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। খুব বেশি হলে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের 30 লক্ষের অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স আছে।
এই 30 লক্ষ ভোট আমার মনে হয় লেস দ্যান 2%, এবং সেটা মিটিয়ে দেওয়া বা সেই খাতটাকে পূরণ করা খুব কঠিন কিছু নয়। তো সিপিএম এখন থার্ড পার্টি, ছাগলের তৃতীয় সন্তান বা চিয়ার লিডার, যা বলার ইচ্ছা বলুন। ওই মাঝে মাঝে 2-4টে সিটে ভোট কেটে তৃণমূলকে জেতাবে, এর বাইরে তৃণমূল সিপিএমের কোনো কাজ নেই। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।